আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, সেই সাথে টেনশনেও আছো। কারণ কয়েকদিন বাদেই তোমাদের পরীক্ষা, অথচ কমপ্লিটিং সেন্টেন্স মনে হয় কিছুই পড়াই হয় নাই। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের এমন কিছু জিনিস শেয়ার করব যেগুলো দেখার পরে কমপ্লিটিং সেন্টেন্স যদি তুমি এর আগে কখনো নাও পড়ে থাকো, তারপরেও তুমি পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। তাহলে আজকের এই ক্লাসটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। আমি তোমাদের সোহাগ ভাইয়া আজকের ক্লাসে নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি কেন, চলো এখনই দেখি আমরা। ওকে, একটু খেয়াল করো ভাইয়া, আমরা আমাদের আজকের এই ক্লাসটা সাজেশন বেস সাজিয়েছি, কারণ আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ রুলস পড়বো যেগুলো থেকে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে, বিভিন্ন বোর্ড কোশ্চেন আসছে, ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে আসছে, আমরা এগুলোও সলভ করব। তাহলে আসো, এক নম্বরে আমরা কোন জিনিসটা দেখাইছি একটু দেখো তো। আমরা এক নম্বরে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ক্লজ মার্কার। রিলেটিভ প্রোনাউন বা ক্লজ মার্কার, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা সবাই চিনি। রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? রিলেটিভ প্রোনাউন মানে হইলো যে যখন কোনো নাউনের পরিবর্তে কোনো প্রোনাউন বসবে তখন সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি। যেমন দেখো, রিলেটিভ প্রোনাউনের মধ্যে কারা কারা আছে? হু, হুম, হুইচ, দ্যাট, হোজ, হোয়ার। এই যে হোয়ার, স্থানের পরিবর্তে কি বসে? হোয়ার বসে। হোয়েন, সময়ের জন্য কি বসবে? হোয়েন বসবে। ইন হুইচ মানে হচ্ছে যেখানে সেখানে। অফ হুইচ মানে যার তার। হ্যাঁ, এরপর দেখো, ওই যে হু কার জন্য বসে? ব্যক্তির জন্য বসে। ভাইয়া কার জন্য বসবে? ব্যক্তির জন্য। হোম কি? যাকে তাকে অর্থ দিতে হোম বসে। তাহলে তুমি এই রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন গুলো তুমি চিনে ফেললা। হ্যাঁ, দেখো, আমরা বললাম অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়ে ক্লজ সম্পূর্ণ করতে হবে, কিন্তু কোনো ক্লু না থাকলে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে আমরা বাক্য পূর্ণ করব। এখন ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসে, কোনো ক্লু দেওয়া থাকে না, দ্যাট, হুইচ, হোয়াট, এগুলো কোনো কিছু দেওয়া নাই, কিংবা কোনো রুলসের আন্ডারেও পড়বে না। তখন তুমি কি এটা রেখে আসবা? না, তখন তুমি সেটাকে সলিউশন করবা কিভাবে? তখন তুমি সেটাকে সলিউশন করবা ফ্রেজ কিংবা ক্লজ বসায় দিয়া। অর্থাৎ একটা ইনকমপ্লিট বাক্যকে তুমি কমপ্লিট করবা কি দিয়ে? যখন কোনো ক্লু থাকবে না, তখন তুমি জাস্ট ফ্রেজ অথবা ক্লজ ব্যবহার করবা। আচ্ছা, ক্লজ মানে কি? ক্লজ মানে হলো বাক্য, মানে হচ্ছে যেখানে সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, ঠিক আছে? আর ফ্রেজ মানে কি? যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। এখন আসো, অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি এটা একটু বুঝায় দেই। অ্যান্টিসিডেন্ট মানে হইলো পূর্বপদ, যেটার নাম হচ্ছে পূর্বপদ। অর্থাৎ তুমি যখন কোনো বাক্যকে কমপ্লিট করতে যাবা, অর্থাৎ কমপ্লিট করার আগে যে নাউনটা থাকবে, ওই নাউনের পরিবর্তে তুমি একটা রিলেটিভ প্রোনাউন বসাবা বা ক্লজ মার্কার বসাবা। ওই যে ক্লজ মার্কার বা রিলেটিভ প্রোনাউনটা যে শব্দের জন্য তুমি বসাচ্ছ, সেই শব্দটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে হচ্ছে পূর্বপদ। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হইলাম। একটা এক্সাম্পল দেখি। দেখো, আই লাইক পিপল হু হেল্প দ্য পুর। তাহলে আমরা এখানে পূর্ণ করলাম কি দিয়ে? হু হেল্প দ্য পুর। এখানে বাক্যটা ছিল আই লাইক পিপল, তারপরে হচ্ছে তোমার শূন্যস্থান। এখন তুমি এটাকে কমপ্লিট করলা কি দিয়ে? হু হেল্প দ্য পুর। অর্থাৎ এই পিপল, জনগণ, এটার জন্য তুমি কাকে বসাইছো? হুকে বসাইছো। এই হুটাই হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন বা ক্লজ মার্কার। হ্যাঁ, ক্লজ মার্কার। অর্থাৎ এই যে হু হেল্প দ্য পুর, এটা একটা সেন্টেন্স বা এটা একটা ক্লজ। এই ক্লজ দিয়ে আমরা এই বাক্যটাকে পূর্ণ করলাম। তারপরে দেখো, ডেঞ্জার কামস হোয়ার উই লিস্ট এক্সপেক্ট ইট। বিপদ আসে কোথায়? যেখানে আমরা সবচেয়ে কম প্রত্যাশা করি, সেখানেই কি হয়? বিপদ আসে। এই যে দেখো ভাইয়া, এখানে হোয়ার দিয়ে এই যে একটা ক্লজ মার্কার দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাইছি। ক্লজ মার্কার, তারপরে সাবজেক্ট, তারপরে তারপরে কি? ভার্ব। এই যে সেন্টেন্সটা যুক্ত করলাম, এটা হচ্ছে আমার একটা ক্লজ। অর্থাৎ এই যে এই ক্লজ মার্কার বা কনজাংশন দিয়ে আমরা একটা বাক্য কমপ্লিট করলাম। অর্থাৎ তোমার এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। যখনই তোমার অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকবে, এরকম কোনো নাউন প্রোনাউন দেওয়া থাকবে, তখনই তুমি এরকম ক্লজ মার্কার দিয়ে যুক্ত করবা। যেমন যখন ব্যক্তি বোঝাবে তখন তুমি হো দিবা, যখন বস্তু বোঝাবে তখন তুমি হুইচ দিবা। হ্যাঁ, যখন যার তার বোঝাবে তখন তুমি হোজ দিবা, যখন স্থান বোঝাবে তখন তুমি হোয়ার দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে পূর্ণ করে দিবা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এই নিয়মটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। হ্যাঁ, এটা 3 স্টার, এটা কিন্তু 3 স্টার, এটা আসবে। এরপরে দেখো, পরে 2 নাম্বার নিয়মটা আমরা কোন নিয়মটাকে সিলেক্ট করলাম 2 নম্বরে? দেখো তো, 2 নাম্বার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ক্লাস 6 থেকে পড়ে আসছি কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক না? হ্যাঁ, কন্ডিশন মানে কি? শর্ত। যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যে শর্ত, এই শর্ত দিয়ে এখান থেকে কিন্তু আমাদের প্রতি বছর প্রশ্ন হয়। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসেও এখান থেকে প্রশ্ন হবে, এবারের পরীক্ষাও হবে। একটু খেয়াল করো তো, কন্ডিশনালের ছেলে মেয়ে কয়জন? কন্ডিশনালের ছেলে মেয়ে হলো 3 জন। হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন।
হ্যাঁ, আরেকটা কন্ডিশন আছে যেটা নাম হচ্ছে জিরো কন্ডিশন, সেটা এখন তোমাদের প্রয়োজন নেই, সেটা আমরা অ্যাডমিশনের সময় দেখবো। ওকে, দেখো ফার্স্ট কন্ডিশন মানে প্রথম শর্ত, স্ট্রাকচারটা কি? ইফ যুক্ত বাক্য। ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটা তুমি কি দিয়ে কমপ্লিট করবা? প্রথমে সাবজেক্ট বসাবা, তারপরে শ্যাল, উইল, ক্যান, মে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। অর্থাৎ সাবজেক্টের পরে তুমি এখানকার যে কোনো একটা অক্সিলারি ভার্ব নিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দিবা, তাহলে সেটা ফিল আপ হয়ে যাবে। এক্সাম্পল খেয়াল করো, ইফ শি গেটস আ চান্স, যদি সে একটা চান্স পায়, তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস আছে, ইফ যুক্ত বাক্য, এর মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা কি দিয়ে ফিল আপ করব? প্রথমে সাবজেক্ট দিব, তারপরে শ্যাল, উইল, ক্যান, মে এর যে কোনো একটা দিব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম দিব। তাহলে দেখো শি সাবজেক্ট নিলাম, যেহেতু এখানে আমার সাবজেক্ট শি, এজন্য আমি এটাকে কি নিলাম? শি কে নিলাম। শি ক্যান বিকাম ফেমাস, যদি সে একটা চান্স পায় তাহলে সে বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ, বিখ্যাত হয়ে যেতে পারে। তাহলে এই যে ক্যান অক্সিলারি ভার্ব, বিকাম হচ্ছে আমার মেইন ভার্ব বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এরপরে অ্যাডজেক্টিভ ইউজ করো। অর্থাৎ এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। 2 নম্বরে যেটা আছে সেটা কি? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কেমন দেখো, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের বি2 বা পাস্ট ফর্ম। তাহলে পরবর্তীতে যখন আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব, তাহলে আমরা প্রথমে কি নিব? সাবজেক্ট নিব। কি নিব? সাবজেক্ট নিব। সাবজেক্ট নেওয়ার পরে উড, কুড, মাইট এর যে কোনো একটা বসাবো, অর্থ অনুযায়ী উড, কুড, মাইট যে কোনো একটা বসাবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এক্সাম্পল দেখো, ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর। দেখো ইফ আমার ইফ মার্কার, তারপরে আই সাবজেক্ট, এরপর দেখো ওয়ার ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম না, বি2 না? তাহলে আমরা বলছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তাহলে পাস্ট ফর্ম রইলো। তারপরে রিচ অ্যাডজেক্টিভ। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমি কি করব? কমপ্লিট করব কি দিয়ে? প্রথমে কি কমপ্লিট দিয়ে কি করব? প্রথমে আমরা কি করব? কমপ্লিট করব কিভাবে? প্রথমে আমরা সাবজেক্ট নিলাম, যেহেতু আই সাবজেক্ট আছে আমরা আই নিলাম। তারপরে দেখো যদি পাস্ট টেন্স হয় তাহলে কি? উড, কুড, মাইট, উড, কুড, মাইট এখানকার যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প। তাহলে ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর, আমি যদি ধনী হইতাম আমি গরিবদেরকে সাহায্য করতাম। ওকে ফাইন। তাহলে থার্ড কন্ডিশন কি? থার্ড কন্ডিশন মানে হচ্ছে ইফ যুক্ত বাক্য পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। ভাইয়া তুমি একটু খেয়াল করো, যখন পরীক্ষার খাতায় যখন পরীক্ষার প্রশ্নে তুমি দেখবা যে সাবজেক্টের পরে হেড আছে এবং হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, বি3 আছে, তখন তুমি কি দিয়ে ফিল আপ করবা? তখন সাবজেক্টের সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তখনই তুমি কি নিয়ে আসবা? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবা, তাহলেই এটা ফিল আপ হয়ে যাবে। দেখো ইফ হি হ্যাড স্টাডিড, ইফ হি হ্যাড স্টাডিড, এই যে হি সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, তারপরে হ্যাড স্টাডিড বি3। তাহলে আমাদের স্ট্রাকচার কি ছিল? হেডের পরে যদি বি3 হয় তাহলে আমরা ফিল আপ করবো কিভাবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি সাবজেক্ট, উড হ্যাভ বসাইলাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম পাস্ট। তাহলে ইফ হি হ্যাড স্টাডিড, যদি সে প্রচুর পড়াশোনা করতো, সে যদি পড়াশোনা করতো, হি উড হ্যাভ পাস্ট, সে পাস করতো। ওকে, এখন আসো এই যে অংশটা, এটা আমাদের ইন্টারমিডিয়েট সহ এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্য আমাদের ইম্পর্টেন্ট। এই অংশটা একটু নজর দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, যদি হেড, আমরা তো হেড বললাম যে হেডের কি? হেডের পরে যদি বি3 হয়, হেডের পরে যদি বি3 থাকে, তাহলে সেটা ফিল আপ করবো কিভাবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসা ফিল আপ করবো। কিন্তু এখন দেখো তো, হেড ইফের জায়গায় হেড বসতে পারে, হেড বাক্যের শুরুতে বসতে পারে। তুমি খেয়াল করো, হেডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি বি3 থাকে, অর্থাৎ হেড আছে এবং বি3 আছে, তাহলে তুমি থার্ড কন্ডিশনের নিয়মে করবা। থার্ড কন্ডিশনের নিয়মটা কোনটা? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি হেড একা বসে, হেড একা থাকে, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, সেক্ষেত্রে তুমি সেকেন্ড কন্ডিশন ইউজ করবা। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দেই, দেখো আমি যদি বলি ইফ আই হ্যাড মাচ মানি, ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো, যদি আমার প্রচুর টাকা থাকতো, তাহলে দেখো আই সাবজেক্ট, হ্যাড ভার্বের পাস্ট ফর্ম। দেখো তো হেডের পরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বি3 আছে নাই, তাহলে এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে আমরা এটাকে ফিল আপ করবো কেমনে? উড, কুড দিয়ে। তাহলে আমি বলতে পারি আই উড এস্টাবলিশ আ হসপিটাল, হসপিটাল। তাহলে এই যে হেড যদি একা থাকে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে করব, সেকেন্ড কন্ডিশন যেভাবে হয় সেভাবে। আর যদি হেডের পরে বি3 থাকে তাহলে কি করব আমরা?
থার্ড কন্ডিশন ইউজ করব। ওকে, এখানে নোটটা দেখো, ইফ এর পরিবর্তে অনেক সময় প্রোভাইডেড কিংবা প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট এটা বুঝতে পারে, এবং এটার অর্থ কিন্তু সেম। ইফ অর্থ কি যদি, এগুলোর অর্থ যদি। এক্সাম্পল দেখো, সেক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়ম ব্যবহার করবো, অর্থাৎ ইফ এর ক্ষেত্রে যে নিয়ম ব্যবহার করছি, যে কন্ডিশন আসছে, ফার্স্ট কন্ডিশন আসলে ফার্স্ট কন্ডিশনের নিয়ম, সেকেন্ড কন্ডিশন আসলে সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন আসলে থার্ড কন্ডিশন, সেম এভাবেই করবো। দেখো, ইউ উইল সাকসেড, তুমি সাকসেড হবা, এটা কিন্তু দ্বিতীয় বাক্যে থাকার কথা, এটা শুরুতে দিছি, সমস্যা নেই। দেখো, প্রোভাইডেড দ্যাট, এই যে প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ, যদি শুধু প্রোভাইডেড দেওয়া থাকে তাহলে তুমি দ্যাট যুক্ত করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ইউ উইল সাকসেডেড প্রোভাইডেড দ্যাট, তুমি সফল হবা প্রোভাইডেড যদি ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এই যে দেখো, এখানে উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য আমরা এটা ফার্স্ট কন্ডিশনে, এই যে ইউ সাবজেক্ট এবং ওয়ার্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট কন্ডিশনে নিয়েছি, যে ইউ সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর উইল সাকসিড এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনের নিয়মে বসে। ঠিক আছে, যে মাঝখানে জাস্ট প্রোভাইডেড দ্যাট, দেখো এই প্রোভাইডেড দ্যাট এর নিচে যদি আমরা ইফ বলতাম, তাহলে দেখো তো বলতে পারতাম না ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এটা হইতো না, হইতো। ওকে, তাহলে আমরা কন্ডিশনের বিষয়টা আশা করি পানির মতো সহজ হয়ে গেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারবো তো? ইনশাআল্লাহ পারবা। ওকে, তাহলে পরবর্তীতে আসো, দেখো তো, ওয়াইন আফটার, ওয়াইন মানে কি যখন, আফটার মানে কি পরে। তাহলে ওয়াইন আফটার যুক্ত কোনো যদি ক্লজ হয়, কোনো বাক্য থাকে, ওয়াইন আফটার যুক্ত কোনো বাক্যের ক্ষেত্রে যদি সেই বাক্যটা প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে পূর্ণ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ভাইয়া? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক না? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে নিয়মটা হচ্ছে ওয়েন আফটার যুক্ত ক্লজ প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটা তুমি কি দিয়ে ফিল আপ করবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ফিল আপ করবা। এক্সাম্পল দেখো, ইউ ক্যান স্লিপ আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক। ইউ ক্যান স্লিপ, তুমি ঘুমাইতে পারো। এই যে ক্যান স্লিপ, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আফটার, এই যে দেখো আফটার আছে, তাহলে আফটার পর তুমি কোন টেন্স দিয়ে ফিল আপ করবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? ইউ সাবজেক্ট, যেহেতু আমার শুরুতে ইউ আছে আমরা ইউ বসালাম, তারপরে কি অক্সিলারি হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3। তাই ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, অর্থাৎ তুমি ঘুমাইতে পারো কখন? যে তোমার হোমওয়ার্ক শেষ করার পরে। হ্যাঁ, দেখো, ইন কেস মানে কি? ইন কেস অর্থ যদি এমন হয় বা পিছনে ভয় থাকে, এরকম অর্থে। যেমন আমি বললাম কি ছাতাটা নিয়ে যাও, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, মানে বৃষ্টি আসতে পারে। এই যে বৃষ্টি আসার ভয়, সেটাই হচ্ছে আমার ইন কেস। হ্যাঁ, দেখো, ইন কেস যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে পূর্ণ করতে হবে, দেখো ইন কেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে পূর্ণ করতে হয়। যেমন ইন কেসের আগে তোমার যে সেন্টেন্সটা থাকবে, এরপরে যদি ইন কেস থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কি করবা? পূর্ণ করবা। দেখো, কল মি, আমাকে কল করো। ইন কেস এমন হয় যদি, ইউ নিড হেল্প, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি কি করো? আমাকে কল করো। এরপর দেখো, টেক ইউর আমব্রেলা ইন কেস ইট মে রেইন টুডে। টেক ইউর আমব্রেলা, তোমার আমব্রেলাটা নিয়ে যাও। কেন? কারণ ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি আসতে পারে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে ইট মে রেইন, ভার্ব প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, ইন কেসের পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্যটা পূর্ণ করতে পারি। তাহলে আমি যদি তোমাদেরকে বলি, হ্যাঁ, আমি বললাম কি যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। ইন কেস কি? হ্যাঁ, যে কারণ পিছনে ভয় থাকে, ইউ মে ফেল, তুমি ফেল করতে পারো, এই জন্য তুমি করো মনোযোগ সহকারে পড়ো, কারণ ফেল করার ভয় থাকতে পারে। অথবা ইউ ক্যান নট গেট GPA 5, তুমি GPA 5 নাও পাইতে পারো, এই জন্য মনোযোগ সহকারে আগেই পড়তে হবে। ওকে, তাহলে পরবর্তী স্লাইডটা আমরা দেখি, একটু খেয়াল করো, যে ভেরি নাইস, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বে পড়ে ফেলছি। হ্যাঁ, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে কি হয়? এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেখানে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়, আর যদি সাবজেক্ট না থাকে, টু থাকে, কি থাকে? সাবজেক্ট যদি না থাকে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 + B1 দিয়ে কি করতে হয়? বাক্যটাকে সম্পূর্ণ করতে হয়। দেখো, এক্সাম্পল দেখো, ইট ইজ টাইম টু টেক স্ট্রিক্ট মেজার্স এগেইনস্ট কারাপশন। এই যে ইট ইজ টাইম, এরপরে কি নেই? কোনো সাবজেক্ট নাই। ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নাই, এজন্য আমরা কি করলাম? 2 + B1 দিয়ে কি করলাম? একটা ফ্রেজ দিয়ে বাক্যটা সম্পূর্ণ করলাম, যে টু টেক স্ট্রিক্ট মেজার্স এগেইনস্ট কারাপশন। এটাই উপযুক্ত সময় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। এবং দেখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্বের
পাস্ট ফর্ম, যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট, দেখো টেক এর পাস্ট ফর্ম কি টুক, তাহলে উই টুক অ্যাকশন, এটা উপযুক্ত সময় অ্যাকশন নেওয়ার। ওকে, এটা আমরা রাইট ফর্ম ভাবে পড়ছি এবং এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর দেখো আই উইশ অথবা উড দ্যাট, মনে রাখবা আই উইশ অথবা উড দ্যাট এটা অবাস্তব ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমার ইচ্ছা আমি যদি পাখি হইতে পারতাম। দেখো অনেক থাকে না, রিক্সাওয়ালারা থাকে, হ্যাঁ অনেক রিক্সাওয়ালা মামা থাকে যাদের অনেক বড় ইচ্ছা। হ্যাঁ তোমরা যখন চড়ো রিক্সায় তখন বলে মামা আমার তো খুব ইচ্ছা আমি যদি একটু মালয়েশিয়া যেতে পারতাম। এর মানে সে জানে যে তার পক্ষে যাওয়া সম্ভব না, আমার পক্ষে পাখি হওয়া সম্ভব না, ঠিক না? এরকম ক্ষেত্রে কি হয়, আয়ুষ অথবা উড দ্যাট ব্যবহৃত হয়। আর মনে রাখবো যখন আয়ুষ বাক্যে দেওয়া থাকবে তখন আমরা পরবর্তী সেন্টেন্সটা সাবজেক্টের পরে ওয়ার অথবা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করব। সাবজেক্ট প্লাস ওয়ার অথবা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করব। এরপর দেখো আই উইশ আই ওয়ার এ ডক্টর, আমার ইচ্ছা আমি যদি ডক্টর হইতে পারতাম, কিন্তু আমি ডক্টর না হয়ে টিচার হয়েছি, তোমাদেরকে পড়াইতেছি, ঠিক না? কারণ আমার পক্ষে তো ডক্টর হওয়া সম্ভব না। হ্যাঁ, এই জন্য অবাস্তব কল্পনা। আই ওয়ার আর ডক্টর। এরপর দেখো উড দ্যাট এর পরেও কি সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে রাখবো উড দ্যাট এর পরে যদি কোনো সেন্টেন্স কমপ্লিট করতে বলে তাহলে সাবজেক্ট কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন দেখো উড দ্যাট আই কুড ফ্লাই, উড দ্যাট আই কুড ফ্লাই, আমার ইচ্ছা আমি যদি উঠতে পারতাম, কিন্তু আমার তো ডানা নাই, আমি তো উঠতে পারি না। হ্যাঁ, এরকম হয় না যে অনেক ইচ্ছা থাকে, আই উড দ্যাট আমি যদি আই কুড প্রপোজ, হ্যাঁ মিম আমি যদি মিমকে প্রপোজ করতে পারতাম, কিন্তু মিমের বাবার অনেক পাওয়ার, সম্ভব না, ঠিক না? সম্ভব না। ওকে, এই যে অসম্ভব জিনিসগুলোকে আমরা আয়ুষ অথবা উড দ্যাট দিয়ে ফিল আপ করবো। আশা করি এই জিনিসটা খুবই ক্লিয়ার। এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়েছে, অনেকবার হয়েছে, এবারও হবে ইনশাল্লাহ, এবং এটার প্র্যাকটিস আমরা একটু দেখবো। হ্যাঁ, একটু খেয়াল করো, দেখো উইথ আ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু বা গেট ইউজ টু বা বি ইউজ টু এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা রাইট ফর্ম ভার্বে পড়েছি। এটা আমরা কোথায় পড়েছি? রাইট ফর্ম ভার্বে পড়েছি। একটু খেয়াল করো যে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টম টু উড ইউ মাইন্ড এরপরে ভার্বের সাথে আইএনজি হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করব প্লাস আরো ওয়ার্ডস যুক্ত করে একটা ফ্রেজ বানিয়ে বাক্যটাকে পূর্ণ করব। দেখো এক্সাম্পল খেয়াল করো, মাই ব্রাদার ওয়েন্ট টু ঢাকা, আমার ভাই ঢাকা এসেছিল, ঢাকা গিয়েছিল উইথ আ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, সরি এখানে উইথ হবে, হ্যাঁ উইথ আ ভিউ টু। এরপরে দেখো এই যে ভার্ব প্লাস আইএনজি, তারপরে এই যে শব্দ দিছি, দেখছো? তাহলে এটা একটা ফ্রেজ হয়ে গেল। তাহলে উইথ আ ভিউ টু গেটিং এ জব টু আর্ন মানি, আমার ভাই ঢাকা গিয়েছিল কিসের উদ্দেশ্যে? একটা চাকরি পাওয়ার উদ্দেশ্যে, যাতে সে টাকা অর্জন করতে পারে, টাকা উপার্জন করতে পারে। এরপরটা দেখো আই এম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্ত, উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ডের পরে কি হয়, কি দিয়ে পূর্ণ করতে হয়? ভার্ব প্লাস আইএনজি দিয়ে পূর্ণ করতে হয়। তাহলে গিভিং মি সাম ওয়াটার, তুমি কি আমাকে একটু পানি দেবা, কিছু পানি দেবা? তারপরে দেখো উড ইউ মাইন্ড হেল্পিং মি, তুমি কি আমাকে একটু সাহায্য করবা? এই যে উড ইউ মাইন্ডের পরে দেখো হেল্পিং ভার্বের সাথে আইএনজি, তারপরে শব্দ আছে। এখন আমরা যখন এরকম থাকবে তখন এইভাবে আমরা কমপ্লিট করব সেন্টেন্স গুলাকে। এটা একটু খেয়াল করো, এই জিনিসটা এটা আমাদের পরীক্ষায় আসবে এবং এসে গেছে, এটা পরীক্ষায় আসছে, মিলায় নিও, এটা কিন্তু পরীক্ষায় আসছে। সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ, এটার অর্থ কি? কারণ বা যেহেতু অর্থ দিতে পারে, এটা কারণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা যেটা করব, দুই দিকে টেন্স সমান রাখবো। ভাই দুই দিকে টেন্স সমান মানে কি? দুই দিকে টেন্স সমান মানে হচ্ছে অ্যাজ সিন্স বিকজ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সও আমরা অর্থ অনুযায়ী প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটাও আমরা পাস্ট ইনডিফিনিট কিংবা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। একটু খেয়াল করো, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি বিকজ, কারণ, কি কারণে ইংরেজি শিখো তুমি? ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা, এটার জন্য আমরা ইংরেজি শিখি। তাহলে এই যে বিকজ, কারণের পর দেখো এই যে প্রেজেন্ট টেন্স লার্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে কোন ফর্ম বসাইছি? ভার্বের প্রেজেন্ট টেন্স দিছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইছি। হ্যাঁ, এখন আমি বললাম কি যে সিন্স আই ওয়ার চাইল্ড, যেহেতু আমি তখন কি ছিলাম? শিশু ছিলাম, যেহেতু আমি তখন শিশু ছিলাম, তখন কি? I could not go to market, I could not go to market alone, আমি একা কি করতে পারতাম না? বাজারে যাইতে পারতাম না। দেখো where past tense, এই জন্য আমরা could not go, অর্থাৎ could not কোন ফর্ম? past tense এর ফর্ম, অর্থাৎ past tense নিছি। অর্থাৎ এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে দুই দিকে টেন্স সমান হবে এবং আমরা অর্থপূর্ণ একটা বাক্য লিখবো। হ্যাঁ, ওকে, এরপরে দেখো ভাইয়া, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট
ইনস্টেড অফ এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এখন এইখানে প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে, মানে এটা কি হইতে পারে, এটার পরে দিয়ে বলতে পারে কমপ্লিট করো, কিংবা এটা দিয়ে দিতে পারে তুমি পরে একটা সেন্টেন্স দিয়ে কি করতে পারো, কমপ্লিট করতে পারো। দেখো ইনস্পাইট অফ কিংবা ডিসপাইট, ইনস্পাইট বা ডিসপাইট এটার অর্থ হচ্ছে সত্ত্বেও, এটা সবসময় বিপরীত ফলাফল দেয়। হ্যাঁ, যেমন আমি বললাম ডিসপাইট, ডিসপাইট রিডিং মোর এন্ড মোর, বেশি বেশি পড়া সত্ত্বেও, হ্যাঁ, আমি কি পাইলাম না, জিপিএ 5 পাইলাম না, এই যে বিষয় একটা আরেকটা বিপরীত। তারপর দেখো ইনস্টেড অফ, ইন লিও অফ, ইন লিও অফ এটা অর্থ হচ্ছে পরিবর্তে, এটা অর্থ কি, পরিবর্তে। বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ এগুলো অর্থ হচ্ছে কারণে। এরপর অবশ্যই ফ্রেজ অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে আমরা বাক্যটাকে সম্পূর্ণ করব। অর্থাৎ এটার পরে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করেও বাক্য সম্পূর্ণ করতে পারি, কিংবা যে কোনো একটা ফ্রেজ, নাউন ফ্রেজ যুক্ত করেও বাক্য সম্পূর্ণ করতে পারি। এক্সাম্পল দেখো, ইনস্পাইট অফ বিং পোর, এই যে এখন কিন্তু পরীক্ষায় দেওয়া আছে কি, ইনস্পাইট অফ বিং পোর এতটুকু দেওয়া, হ্যাঁ, অর্থাৎ তার দিয়ে দিছে ইনস্পাইট অফ, এর মানে যেহেতু এতটুকু দেওয়া, তাহলে তুমি পরবর্তীতে একটা সেন্টেন্স দিয়ে কি করবা, বাক্যটা পূর্ণ করবা। তাহলে সেন্টেন্স দিয়ে আমরা বাক্যটাকে পূর্ণ করব কিভাবে, দেখো আমরা বলছি হি ক্যান নট ওয়ার্ক হার্ড ইন স্পাইট অফ বিং পোর, সে গরিব হওয়া সত্ত্বেও সে বিপরীত, সে কি করে না, কঠিন পরিশ্রম করে না। এরপর দেখো ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, এই যে দেখো এটা কিন্তু দেওয়াই আছে এখন, হ্যাঁ, তাহলে তুমি পরবর্তীতে কি করবে, একটা সেন্টেন্স বানাইবা যে যে সময় অপচয় করার পরিবর্তে স্টাডি হার্ড, প্রচুর পরিমাণে পড়ো, অথবা সময় অপচয় করার পরিবর্তে আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট, আচ্ছা সরি এখানে স্লাইডে মিস্টেক হয়েছে, এখানে আমাদের একটু আমরা এই পর্যন্ত সেন্টেন্সটা রাখবো, এটা হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ, যে ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম স্টাডি হার্ড, এতটুকু, যে সময় অপচয় করার পরিবর্তে তুমি কি করো, পড়াশোনা করো। তারপরে সেন্টেন্সটা দেখো, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে চেয়েছিলাম, ইন লিও অফ, ইন লিও অফ মানে কি, পরিবর্তে, এখন কিন্তু এটা দিয়ে দিছে, এখন এটার পরে তুমি কি করবা, বাক্যটা কমপ্লিট করো। তাহলে এটা নিয়মটা কি ছিল, যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস শব্দ অথবা যে কোনো ফ্রেজ, অথবা কি যে কোনো ফ্রেজ, আমরা যে কোনো একটা নাউন ফ্রেজ যুক্ত করতে পারি। তাহলে দেখো তো, ওয়ান্টেড টু লার্ন, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইন লিও অফ লার্নিং বেসিক স্কিল, আমি কি করছি, যে আমরা বেসিক স্কিলের পরিবর্তে, শেখার পরিবর্তে আমরা ইংরেজি শিখতে চেয়েছিলাম। হ্যাঁ, এইখানে দেখো আমি ভার্বের সাথে আইএনজি করছি, তারপরে শব্দ যুক্ত করছি। তারপর দেখো বিকজ অফ হ্যাভি রেন, তাহলে বিকজ অফ, বিকজ অফ এর পরে এই যে একটা ফ্রেজ হ্যাভি রেন, হ্যাঁ, দুইটা শব্দ আছে, আমরা এটা একটা ফ্রেজ, তাহলে এতটুকু দেওয়া আছে। তাহলে আমরা পরবর্তীতে সেন্টেন্সটা কমপ্লিট করব কি দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে। তাহলে বিকজ অফ হ্যাভি রেন, প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে উই কুড নট গো, আমরা বাইরে যেতে পারতাম না, হ্যাঁ, উই কুড নট গো আউট, উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারতাম না বা বাইরে যেতে পারি নাই তখন, হ্যাঁ, এরকম। তাহলে দুই ভাবে প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। প্রথমে কিভাবে, ইনস্পাইট অফ বিং, ইনস্পাইট অফ যুক্ত অংশটা দেওয়া থাকতে পারে, তাহলে পরের বাক্যটা তুমি কি করবে, একটা বাক্য দিয়ে কমপ্লিট করবা। আর অথবা হচ্ছে ইনস্পাইট অফ বা ডিসপাইট বা ইনস্টেড অফ দেওয়া থাকবে, এরপরে তুমি কি করবা, ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করবা। ক্লিয়ার? ওকে, এটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে যাতে 100-এ 100 পারো। তাহলে আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি, যে আমরা পরবর্তী স্লাইডে আমরা কি রেখেছি, দেখো দেখো, ওকে দেখো, নো সুনার হ্যাড হার্ডলি হোয়েন, হ্যাঁ, একটা বিখ্যাত গান আছে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, হ্যাঁ, পরেরটা আর বলবো না। তাহলে নো সুনার হ্যাড হার্ডলি হোয়েন, হার্ডলি ডট ডট হোয়েন, দেখো ঠিক আছে, দেখো নো সুনার হ্যাড ডট দেন, হার্ডলি হ্যাড ডট হোয়েন, কিংবা স্কার্সলি হ্যাড হোয়েন, এই ধরনের যদি সেন্টেন্সে মার্কার থাকে, তাহলে তুমি পরবর্তী অংশটা, অর্থাৎ দ্বিতীয় অংশটা তুমি কিভাবে ফিল আপ করবা, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ফিল আপ করবা। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এক্সাম্পল দেখো, নো সুনার হ্যাড আই রিসিভড, তাহলে নো সুনার হ্যাড দেওয়া আছে, তারপরে আই রিসিভ, তারপরে কি দেন, নো সুনার হ্যাডের সাথে কি বসে, দেন, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা কি দিয়ে ফিল আপ করবো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে আমরা নিলাম ইট সাবজেক্ট, স্টার্টেড ভার্বের বি টু, এবং ভার্বের সাথে আইএনজি করলাম রেনিং, ইট স্টার্টেড রেনিং, মানে আমরা নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হলো, ইট স্টার্টেড রেনিং। এরপরে দেখো আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যে যে হার্ডলি হ্যাড হি knocked, hardly he knocked me when, তাহলে এখন আমরা যেটা ফিল আপ করি,
হার্ডলি হ্যাডের সাথে কি বসে, হোয়েন বসে। তাহলে হার্ডলি হ্যাড হি নকড মি, সে আমাকে নক করতে না করতে, হ্যাঁ, আই ওপেন্ড, দেখো এখানে কিন্তু আমি আই নিলাম, কেন আই নিলাম, কারণ এখানে অবজেক্ট মি আছে, এটার সাথে অর্থপূর্ণ করার জন্য আমি আই নিলাম। তাহলে আই ওপেন্ড দ্য ডোর, সে আমাকে নক করতে না করতে আমি কি করলাম, দরজাটা খুলে দিলাম। তাহলে আই ওপেন দ্য ডোর, আই সাবজেক্ট, ওপেন হচ্ছে আমার ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখান থেকে আমাদের প্রশ্ন প্রতি বছর আসে, এবারও আসবে ইনশাআল্লাহ। এরপর দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, এর অর্থ কি, যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কি, যেন। যেন যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরবর্তী সেন্টেন্সটা তুমি কমপ্লিট করবা পাস্ট ইনডিফিনিট দিয়ে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন ভার্বের পাস্ট ফর্ম না বসে তুমি শুধু ওয়্যার ও বসাইতে পারো, হ্যাঁ, এই জন্য আমরা লিখছি ওয়্যার অথবা ভার্বের পাস্ট ফর্ম। দেখো হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন, হি ওয়্যার এ কিং, সে এখানকার রাজা, হ্যাঁ, হি ওয়্যার এ কিং, অবাস্তব, হি ওয়্যার, এই যে ওয়্যার ভার্বের পাস্ট ফর্ম। এখন ভাইয়া বলতে পারো যে ভাই এখানে ওয়াজ কেন বসালাম না, দেখো যখন আমরা বলতে সে কথা বলে জানো, সে কিন্তু সে আসলে কিছুই না, এই জন্য অবাস্তব অর্থে কিন্তু আমরা ওয়্যার ব্যবহার করি, অবাস্তব কল্পনা অর্থে। দেখো এরপর দেখো অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কিংবা পাস্ট টেন্স হলে পরবর্তী স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, এইভাবে করব। যেমন দেখো she shouted and scolded as if she had been a maid, she had been a maid। এখন কিন্তু ভাইয়া as if দেওয়া আছে, as if এর পরের অংশ দেওয়া আছে, তো তাহলে তোমাকে আগের অংশ ফিল আপ করতে হবে। দুই ভাবে আসতে পারে প্রশ্ন, আগে ফাঁকা দিতে পারে মানে কমপ্লিট করতে বলতে পারে, কিংবা পরেও কমপ্লিট করতে বলতে পারে। তাহলে as if এর পরে যেহেতু সাবজেক্ট আছে এবং হেড আছে, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এর মানে আমরা এটা কোন নিয়মটা পাইলাম, যে as if যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী বাক্য পাস্ট পারফেক্ট হয়। তাহলে হি হ্যাড বিন, এটা হলো পাস্ট পারফেক্ট, মানে হেড এর পরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল বিন আছে, তাহলে এর আগে অবশ্যই আমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। দেখো she shouted and scolded, সে চিৎকার করছিল এবং বকাবকি করছিল, as if যেন, he had been mad, সে পাগল হয়ে গেছে, সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের দুই ভাবেই কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, এই জায়গাগুলো একটু ফোকাস দেবা, পরীক্ষার আগ মুহূর্তে এই জায়গাগুলো একটু দেখে যাবা। ওকে, আজকের এই ক্লাসটা করলে তোমাদের আর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনো ভয় থাকবে না। যদি তুমি পরীক্ষার আগে প্র্যাকটিস করতেও না পারো, তারপরেও আশা করি তুমি সবগুলা কমপ্লিট করতে পারবা। ওকে, পরবর্তী স্লাইডটা আমরা একটু দেখি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে, আমি ঢাকা গিয়েছিলাম যাতে সর্বমিত্র চাকমার সাথে দেখা করতে পারি। ওকে, যাতে আমি পড়াশোনা করেছি যাতে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এ প্লাস পেতে পারি এবং আমার পাশের বাসার আন্টির মন জয় করতে পারি। ঠিক আছে, তাহলে এই ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট অর্থ হচ্ছে কি, যাতে। সো দ্যাট ইন অর্ডার দ্যাট মানে যাতে। এরকম ক্ষেত্রে তুমি যখন বাক্যটা কমপ্লিট করতে যাবা তখন তুমি প্রথমে সাবজেক্ট বসাবা। কাকে, সাবজেক্টে কিভাবে বসবা, প্রথম বাক্যে সো দ্যাট যুক্ত বাক্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তুমি একটা সাবজেক্ট দিবা। তারপরে যদি সো দ্যাট ইন অর্ডার যুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্সে হয়, কোন টেন্স, প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে তুমি অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান ব্যবহার করবা অথবা মে ব্যবহার করবা, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা। আর যদি সো দ্যাট ইন অর্ডার যুক্ত বাক্যটা পাস্ট টেন্সে হয় তাহলে তুমি কুড অথবা মাইট ব্যবহার করবা, সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা। অথবা আরেকটা জিনিস বলে রাখি, যে তুমি ক্যান, কুড, মাইট কোনো কিছুই ব্যবহার করলা না, কিন্তু সো দ্যাট ইন অর্ডার যুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তুমি পরবর্তী সেন্টেন্সটা যে কোনো প্রেজেন্ট টেন্সের একটা বাক্য দিয়ে কমপ্লিট করলা যেটা পূর্বের বাক্যের সাথে অর্থপূর্ণ, তাহলেও আনসার হবে। কিংবা পাস্ট টেন্সে দেওয়া আছে, তুমি পরের বাক্যটা পাস্ট টেন্সেই কমপ্লিট করলা, তাহলেও আনসার হবে। দুইটাই রাইট। দেখো এক্সাম্পল, দেখো রিড কেয়ারফুলি, সতর্কতার সাথে পড়ো। দেখেন রিড ভার্বের প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ফর্ম, এর আগে কি আছে, ইউ সাইলেন্ট আছে। তাহলে রিড কেয়ারফুলি, সতর্কতার সাথে পড়ো, সো দ্যাট যাতে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যাতে তুমি বুঝতে পারো। তাহলে দেখো ইউ, এই যে ইউ ছিল শুরুতে বসাই দিলাম ইউ সাবজেক্ট, তারপরে দেখো রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য আমরা কি বসালাম, ক্যান বসাইলাম। ক্যানের পরে কি করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তুমি যাতে বুঝতে পারো। আমরা আরেকটা সেন্টেন্স বলি যে প্লিজ, আমরা বলতে পারি যে ওয়াচ আওয়ার ভিডিও অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স, you can prepare yourself for your upcoming exam.
তুমি আমাদের এই ভিডিওটা দেখো যাতে তুমি তোমার পরীক্ষার আপকামিং পরীক্ষার প্রিপারেশনটা গুছাইতে পারো। তাহলে যখনই প্রেজেন্ট টেন্স হবে তখনই আমরা ক্যান দিয়ে করব অথবা মে দিয়ে করব, পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট দিয়ে করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে পরবর্তী আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। একটু খেয়াল করো আমাদের পরবর্তীটা লিস্ট। লিস্ট মানে কি? পিছনে বয় আছে এমন। লিস্ট মানে যাতে না, যাতে ডট ডট না। হ্যাঁ, আমরা বললাম কি যে দ্রুত দৌড়াও, দ্রুত দৌড়াও যাতে তুমি বাসটাকে মিস না করো, যাতে বাসটাকে মিস না করো। হ্যাঁ, আমরা বললাম কি আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখো যাতে এবারের পরীক্ষায় তুমি 5 নাম্বার মিস না করো। হ্যাঁ, এরকম অর্থে কি হয়? লিস্ট ব্যবহার হয়। দেখো লেস্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে মনে রাখবা, যদি বাক্যের সাথে লেস্ট যুক্ত থাকে, কি যুক্ত থাকে? লেস্ট যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, অর্থাৎ প্রথম বাক্যের সাবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্ট বসাবো, তারপরে শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। হ্যাঁ, অর্থ অনুযায়ী মিল থাকবে। এখন ভাইয়া এখানে কি নট বসাবো? না, কারণ লেস্ট শব্দটাই নেগেটিভ, সেক্ষেত্রে এখানে নট বসানো যাবে না। তাই আমরা বললাম নেগেটিভ যেহেতু, তাই নট ব্যবহার করবা না। ওকে, এক্সাম্পল দেখো, স্টাডি হার্ড, প্রচুর পড়াশোনা করো, স্টাডি হার্ড। লেস্ট যাতে না, ইউ শুড ফেল, তুমি ফেল করো। এই যে লেস্ট মানে হচ্ছে যাতে, যাতে ডট ডট মানে যাতে তুমি ফেল না করো। ঠিক আছে, এইভাবে। তাহলে স্টাডি হার্ড, লেস্ট ইউ শুড ফেল, ইউ শুড ফেল। এরপর আমি বললাম কি রান ফাস্ট, দ্রুত দৌড়াও, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটাকে মিস না করো। দেখো আনটিল টিল, এটার অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, আর অ্যাজ লং অ্যাজ এটার অর্থ যতক্ষণ পর্যন্ত। এরপর একই জাতীয় টেন্স বসে, মানে কি? মানে টিল আনটিল যুক্ত বাক্যটা যে টেন্সে থাকবে তুমি পরের বাক্যটাও সেই টেন্সেই কমপ্লিট করবা। অ্যাজ লং অ্যাজ যুক্ত বাক্যটা যে টেন্সে থাকবে তুমি পরবর্তী বাক্যটা সেই টেন্সে কমপ্লিট করবা। একটু খেয়াল করো, ওয়াইট হিয়ার আনটিল, অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই রিটার্ন, আমি ফিরে আসি। দেখো ওয়াইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য সাবজেক্টের পরে রিটার্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর দেখো স্টে হিয়ার, এখানে থাকো, অ্যাজ লং অ্যাজ ততক্ষণ পর্যন্ত, আই নিড ইউ আমার তোমাকে প্রয়োজন হয়। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এখানে থাকো যতক্ষণ পর্যন্ত আমার তোমাকে প্রয়োজন হয়। অর্থাৎ দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে নেগেটিভ দিচ্ছে যতক্ষণ না, আর একটা হচ্ছে পজিটিভ দিচ্ছে, অ্যাফার্মেটিভ হাবুদক দিচ্ছে। ওকে, এখন দুই দিকেই কিন্তু কি হবে? টেন্স সমান হবে। এরপর দেখো দো অল দো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা দেখো দো অল দো ভাইয়া, দো অল দো মানে হচ্ছে যদিও, অর্থাৎ এই ক্ষেত্রেও দুই দিকে টেন্স সমান হবে। অর্থাৎ দো অল দো যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের পরবর্তী সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে কমপ্লিট করব। যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটাও আমরা অর্থ অনুযায়ী পাস্ট টেন্স দিয়েই কমপ্লিট করব। যেমন দেখো দো হি ইজ পোর, দো হি ইজ পোর যদিও সে গরিব, যদিও সে গরিব কোন টেন্সে আছে ভাইয়া? ইজ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স। তাহলে পরের সেন্টেন্সটা কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তথাপি সে সৎ, এই যে ইজ প্রেজেন্ট ফর্ম। আমরা বলতে পারি দো, দো ইউ ওয়ার ম্যাড, যদিও তুমি পাগল ছিলা, যদিও তুমি পাগল ছিলা তবুও তুমি কি করতা? নিজের ভালোটা বুঝতা। হ্যাঁ, পাগল ছিলা, নিজের ভালো বুঝতা। এর মানে ওই যে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষার আগে রিভিশন করে যেতেই হবে, যেতেই হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। এরপরে দেখো কি আছে, এরপরে দেখো আচ্ছা প্রভার্ব। আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্সে আমরা যে 9টা রুলস পড়লাম সেই 9টা জায়গা থেকে প্রশ্ন হয় এবং সাথে একটা প্রভাব থেকে প্রশ্ন হয়। কারণ এই প্রভাবগুলো তো আসলে নিজে বানায় লেখার মতো কিছু না, এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে। দেখো আমি এখানে কিছু হচ্ছে প্রভাব দিয়ে রাখছি, এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রভাব আমরা দিছি। অ্যাজ ইউ শো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তারপরে এ ম্যান ইজ নোন বাই দ্য হি কোম্পানি গিফট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে, এটা অনেকবার আসছে, এটা কিন্তু অনেকবার আসছে আমাদের। হ্যাঁ, দেখো এটা আমাদের পরীক্ষা অনেকবার আসছে যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে মানুষ চেনা যায়। হোয়ার দেয়ার ইজ হোপ দেয়ার ইজ লাইফ, মানে আশাই জীবন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গড, চকচক করলে শোনা হয় না। এবার দেখো এমটি ভেসেল সাউন্ড মাছ, খালি কলসি বাজে বেশি। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট ইজ লটেড ক্যান নট বি লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, আমার কপালে লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ভিডিও অনেক আগে আমি দেখছিলাম যে বলতেছিল যে একটা মহিলা যে আমার ভাগ্য লেখার সময় বিধির হাতে হয়তো কলম ছিল না বা বিধির কলম শেষ হয়ে গেছিল, এই জন্য আমার কপালে এত দুর্দশা, এত কষ্ট। তারপর দেখো উই শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ,
আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কিন্তু আমরা থাকি না। কিন্তু আজকের ক্লাসের পরে আশা করি যে তোমরা আমাদের ক্লাস এবং ভিডিও পিডিএফ সহ কি করবা, সন্তুষ্ট থাকবা। এবার দেখো এখানে আমরা কয়েকটা দিয়ে রাখছি, এরপরে আমাদের বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2025-এ এই প্রশ্নটা আসছে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়, একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল রুলস, হ্যাঁ এটা একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ক্লু দেওয়া নাই, তাহলে তখন তুমি কি করবে, যে কোনো ফ্রেজ অথবা বাক্য দিয়ে বাক্যটাকে সেন্টেন্সটাকে কি করে দিবা, কমপ্লিট করে দিবা। আর হচ্ছে প্রোভার্বস, প্রোভার্বস থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন থাকবে। ওকে দেখো, wherever I go to visit factory, যখনই আমি ফ্যাক্টরিতে ভিজিট করি, আমরা বলছিলাম যে হয়েন যুক্ত ক্লজ, এস সিন্স হয়েন যুক্ত ক্লজ যে টেন্সে হয় পরবর্তীটাও সেই টেন্সেই হয়। তাহলে whenever I go to visit factory, যখনই আমি ফ্যাক্টরিতে ভিজিট করি তখনই আই, দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, তখনই আমি কি করি, যে কাউরে ওই লোকটাকে, হ্যাঁ ওই লোকটাকে বা তাকে আমি মিসিং পাই, তাকে আমি কি মিসিং দেখি। তাহলে আমি বলতে পারি না আই ফাইন্ড হিম মিসিং, আই ফাইন্ড হিম মিসিং, তাকে কি পাই, মিসিং পাই, তাকে আমি পাই না, আই ফাইন্ড হিম মিসিং। তাহলে এইখানে দেখো আই সাবজেক্ট, এই যে ফাইন্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেন প্রেজেন্ট ফর্ম, কারণ এই যে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা আমাদের হয়নি ভার্ব এস সিন্স হয়েন যুক্ত অংশ থেকে এসেছে। তারপর দেখো ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ, কল মি ইন কেস, বলছিলাম যে কল মি ইন কেস, তাহলে ইন কেস এর পরে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তুমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে একটা বাক্য ফিল আপ করবা। এবার দেখো শি কনফেস দ্যাট সো হি পার্ডন হার। আচ্ছা এই যে দেখো সেন্টেন্সটা ভাইয়া, এখানে কি আছে, দ্যাট একটা ক্লজ মার্কার আছে, তাহলে যেহেতু একটা ক্লজ মার্কার আছে, দ্যাট দেওয়া আছে, আর মানে তুমি পরবর্তীতে কি করবা, সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ একটা ক্লজ বসাবা, ক্লজ মানে কি, বাক্য। তাহলে তুমি এটার সাথে অর্থ অনুযায়ী একটা বাক্য বসাও। সি কনফেস দ্যাট, সে স্বীকার করলো যে সে কি করেছে, সে এই ভুলটা করেছে, এই জন্য সে কি ক্ষমাও চাইছে। এবার দেখো ইট ওয়াজ ভেরি কোল্ড, এটা খুবই ঠান্ডা ছিল, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথ সো দ্যাট, এই যে যাতে, একটু আগে বললাম সো দ্যাট যুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স হইলে পরেরটা কোন টেন্স, সো দ্যাট যুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স হলে পরে কি হয়, সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স। এখানে খেয়াল করো যে হ্যাড টু পুট, এর মানে হেড আছে, এর মানে কি ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থাকলে কি হবে, ওইখানেও কি পাস্ট টেন্সই হবে। এখন যখন তুমি একটা সেন্টেন্স কমপ্লিট করতে যাও, তুমি এর আগের সেন্টেন্সটা, যদি এখানে দুইটা বা তিনটা সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে আগের সেন্টেন্সগুলো বোঝার ট্রাই করবা, কনটেক্সটটা বুঝে সেটার মতো করে তুমি আনসার করবা। তাহলে দে হ্যাড টু পুট ওয়ান ওয়ার্ম ক্লথ সো দ্যাট, সে তার কি করা উচিত, গরম কাপড় পরা উচিত, কারণ এখন কি ঠান্ডা, সো দ্যাট যাতে সে ঠান্ডাকে কি করতে পারে, অ্যাভয়েড করতে পারে বা ওভারকাম করতে পারে। দেখো দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, মানে মার্কেটটা এখান থেকে বেশি দূরে না, ইট উইল টেক দ্যাম 10 মিনিটস, এটা কয় মিনিট লাগে, 10 মিনিট লাগে। ভাইয়া এই যে খেলা জমে গেছে, ঠিক না, বলছিলাম মনে আছে প্রথম রুলসটাতে কি বলছিলাম, মনে আছে প্রথম রুলসটাতে কি বলছিলাম, দেখো তো একটু খেয়াল করো তো, এই যে প্রথম রুলস দেখো প্রথম রুলসে আমি বলে দিয়েছিলাম যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব বসে বাক্য সম্পূর্ণ করব, অর্থাৎ কমপ্লিট করব। কিন্তু যদি কোনো ক্লু না থাকে সেক্ষেত্রে কি করব, ফ্রেজ অথবা ক্লজ মানে সেন্টেন্স দিয়ে বাক্য পূর্ণ করব। এখন দেখো তো আমাদের এই যে দেখো এখানে কি এটা আসছে, একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, এই যে away from বেশি দূরে না, it will take them 10 minutes, তাদের কয় মিনিট লাগে, 10 মিনিট লাগে। কোনো ক্লজ মার্কার, কোনো কনজাংশন, কোনো ক্লু আছে, কোনো কিছু আছে নাই, কোনো কিছুই নাই। যেহেতু কোনো কিছু নাই, সেহেতু তোমাকে কি করতে হবে, এখানে একটা ফ্রেজ অথবা একটা সেন্টেন্স লিখতে হবে। তাহলে it will take them 10 minutes, এখানে যাইতে তাদের কয় মিনিট সময় লাগবে, যে 10 মিনিট সময় লাগবে। তাহলে তুমি এখানে কি করতে পারো, একটা কনজাংশন যুক্ত করে তুমি বাক্যটাকে পূর্ণ করতে পারো। তারপর দেখো সি ম্যান ট্রাইড হার্ট এন্ড সোল, সে খুবই চেষ্টা করতেছে টু গেট দ্য জবটা পাইতে, বাট কিন্তু পেলো না। হ্যাড হি গট দ্য জব, বলছিলাম থার্ড কন্ডিশন নিয়ম কি ছিল, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড প্লাস ভার্বের V3, ঠিক না। তাহলে বলছিলাম যে হ্যাড বাক্যের শুরুতে বসতে পারে, দেখো এই যে বাক্যের শুরুতে হ্যাড বসছে, এরপরে খেয়াল করো ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, দেখো গট কোন ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আমরা থার্ড কন্ডিশন। তাহলে আমরা এটাকে ফিল আপ করবো কিভাবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা এটাকে ফিল আপ করবো। তাহলে হ্যাড হি গট দ্য জব, সে যদি চাকরিটা পাইতো, হ্যাঁ হি কুড হ্যাভ হ্যাঁ কন্ডাক্টেড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে কি করতে পারতো, পরিচালনা করতে পারতো। এরপর দেখো দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, দ্য ওয়াটার অফ দ্য বোতল ওয়াজ নট পিওর,
এই পরের বাক্যটা দেখে আমাদের আগের বাক্যটাকে ফিল আপ করতে হবে। দ্য ওয়াটার অফ দ্য বোতল ওয়াজ নট পিওর, অর্থাৎ বোতলের পানিটা বিশুদ্ধ ছিল না। যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, তথাপি আমরা কোনো বিশুদ্ধ পানি পাই নাই। অর্থাৎ দো অলদযুক্ত বাক্য একটা আরেকটার বিপরীত হবে। তাহলে দো অলদযুক্ত বাক্য টেন্স সমান, তাহলে ওয়ার পাস্ট ফর্মে আছে, তাহলে এখানেও আমাদের কোন টেন্সে করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। এই দো অলদযুক্ত আমরা একটু আগে পড়লাম। এরপর দেখো দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ, পেয়ে গেলাম বিকজ অফ, মনে আছে? বিকজ অফ, ইনস্টেড অফ, এগুলোর পরে যদি শূন্যস্থান দেওয়া থাকে, কমপ্লিট করতে বলা থাকে, তাহলে যে কোনো ফ্রেজ অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে আমরা এটাকে কমপ্লিট করব। তাহলে দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি, তারা তাদের জার্নি পোস্টপোন স্থগিত করেছিল বিকজ অফ হ্যাভি রেইন, প্রচন্ড বৃষ্টির কারণে, অথবা বিকজ অফ বোরিং জার্নি, একটা বোরিং জার্নির কারণেও সে তারা কি করতে পারে, অথবা বিকজ অফ বিং সিক, হ্যাঁ সিক, তাদের অনেকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তারপর দেখো ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। সো তাই হি ক্যান নট অলওয়েজ ডু, তাই সে পারে না, করতে পারে না হোয়াট ইভার, এই যে কনজাংশন হোয়াট ইভার, তাহলে যদি কোনো কনজাংশন দেওয়া থাকে তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করি? একটা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কমপ্লিট করি, এবং সেটা অবশ্যই আগের বাক্যের সাথে রিলেভেন্ট হইতে হবে। সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট ইভার, তাই সে পারে না, সব কিছু করতে পারে না, হোয়াট ইভার হি ওয়ান্টস, যা সে করতে চায়, হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু, যা সে করতে চায় সেটা সে করতে পারে না। এখন এখানে প্রেজেন্ট টেন্স, এর মানে ওইখানেও আমাদের প্রেজেন্ট টেন্স বসাইতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ঢাকা বোর্ডে আসছে, এটা কিন্তু আমাদের প্রবাদ বাক্য। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ঠিক আছে, আমাদের এই প্রবাদ বাক্য থেকে আসছে। দেখো এরপরে আমরা আরো কিছু তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিছি, খেয়াল করো, আমরা আরো কিছু প্রশ্ন দিছি প্র্যাকটিসের জন্য। মনে রাখবো যে আমরা 2017 থেকে 2025 সালের যত বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলোই প্র্যাকটিস করার ট্রাই করবো, কারণ তুমি যখন প্র্যাকটিস করতে যাবা তখন দেখবা যে 2017 যে কোয়েশ্চেনটা আসছে সেটা 2019-এ আসছে, আবার দেখো 2022-এ যেটা আসছে সেটা 2024-এও আসছে। তাহলে একই জাতীয় প্রশ্ন তুমি অনেকগুলো পেয়ে যাবা, অর্থাৎ ঘুরে ফিরে দেখা যাবে যে তুমি হয়তোবা সর্বোচ্চ সব মিলে 30 বা 40টা প্রশ্ন সলিউশন করবা, ঠিক আছে? ওকে, দেখো আজকের এই ক্লাসে আশা করি কমপ্লিটিং সেন্টেন্স পানি হয়ে যাবে, এবং আমি এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাকে যে জিনিসগুলা সাজেশন আকারে সাজিয়ে দিছি সেই জিনিসগুলো তুমি পরীক্ষার আগে একবার চোখ গোলাবা আর বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, আর আজকের এই ক্লাসের পরে তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তোমাদের কি করতে হবে ভাইয়া? তোমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে, এবং সেই শেয়ারের একটা স্ক্রিনশট আমাদের পেজে ইনবক্স করবা, সাথে সাথে তুমি আমাদের পিডিএফটা পেয়ে যাবা। এবং সেই সাথে তুমি চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপগুলোতেও জয়েন করতে পারো। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য শুভকামনা। আশা করি অনেক ভালো করবা পরীক্ষায়, অনেক ভালো রেজাল্ট হবে তোমাদের ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।